আপাই, মানুষ বিয়ে করে কেন? কেমিস্ট্রি বইটা বন্ধ করে মিথি বিরক্ত মুখে বলল। পড়াশোনার নাম প্যারা থেকে বাঁচার জন্য। মিহি ভাবুক হয়ে বলল, তার মানে আপাই বিয়ে করলে আর পড়াশোনা করতে হবে না? না রে পাগলা, না। ঠিক তখনই বিছানার ঝাড়ু এসে স্টান পড়ল মিথির গায়ে। হাসিনা বেগম রাগে বললেন, নিজে তো ফেলটুস, এখন আবার আমার ছোট মেয়ের মাথাও খাচ্ছিস। আজকে ধরতে পারলে জুতা আর তোর গাল এক করে ফেলব। মিথি মুখ ফুলিয়ে সোফায় গিয়ে বসল। বিটবিট করে বলল, কিছু বললেই খালি মারে গি। তার মরহুম নানা জান মনে হয় ছিলেন শেফ হেজেনার বড়ভক্ত, তাই নানা ইচ্ছায় তার আম্মার নাম রাখা হয়েছিল হাসিনা বেগম। মিথি মাঝে মাঝে আফসোস করে ভাবে, হাসিনা তো দেশ ছাড়ল, কিন্তু আমার আম্মারে নিতে ভুলে গেল কেন? ঠিক তখনই আমজাদ সাহেব প্রবেশ করলেন হাতে দই আর রসমালাই নিয়ে, ইফতারের জন্য দুই মেয়ের প্রিয় খাবার। মাগরিবের আজান পড়তে আর কয়েক মুহূর্ত বাকি। মিথি মাথায় সুন্দর করে ওড়না দিয়ে সবার সামনে বসে বিটবিট করতে লাগল। হাসিনা বেগম অবাক, আজকে না বলতেই উড়ু করে এসে বসেছে। আমজাদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, এভাবে কি বিটবিট করছো? মিথি লাজুক হেসে বলল, আম্মা, মাইজানার ওয়াশম্যান আশহারে হুজুরের ওয়াজে শুনেছি ইফতারের আগে দোয়া করলে আল্লাহ কবুল করেন, তাই দোয়া করছি গু। খুশি হয়ে আমজাদ সাহেব বললেন, কি দোয়া করলে আম্মা? মিথি আবার লাজুক হেসে বলল, হে আল্লাহ, তুমি দুনিয়ার সবাইরে দেখো, খালি আমারে দেখো না। আল্লাহ, তুমি এ গরিব এর দিকে তাকাও। আম্মা আব্বাও দেখে না যে আমার বিয়ের সময় চলে যাচ্ছে। আল্লাহ, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, যেন দ্রুত আমার বিয়ে দেয়া। আমিন ঘু। আমজাদ সাহেব আর হাসিনা বেগমের চোয়াল ঝুলে গেল। হাসিনা বেগম কড়া গলায় বললেন, আমাদের সময় বিয়ের কথা শুনলেই লজ্জায় মুখ থাকতাম, আর তুই বাপমায়ের সামনে ধেই ধেই করে বিয়ের কথা বলছিস? নির্লজ্জ মেয়ে। মিথি রুষ্ট কণ্ঠে বলল, আম্মা, তোমাদের সময় মেয়েদের বিয়ে হতো 14-15 বছরে। সেই হিসেবে আমার তো 15 শেষ, 16 চলতেছে। তুমি কি বুঝবা গরিবের কষ্ট? স্বামী স্ত্রীর বুঝতে আর বাকি রইল না। তাদের মেয়ে যে কোনো লেভেলের পড়া চোর। হাসিনা বেগম আর কিছু বলতে যাবেন, ঠিক তখনই মাগরিবের আজান পড়ে গেল। ইফতারের পর, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজে বুঝিয়ে ফেলেছি। যেটা পড়ব না, সেটা না পড়াই থাক। সব পড়লে নষ্ট জীবন। বাজলজি বইটা বন্ধ করে ফোন টিপতে লাগল মিথি। ঠিক তখনই পাশের রুম থেকে ভেসে এলো আরেকটা সুর, আমাকে আর আমার ঝাড়ুকে একা চুপ থাকতে দে। আমি নিজেকে নিজে বুঝিয়ে ফেলেছি। যেটা খাওয়াবো না করে ও তোকে। না খাওয়ালেও নষ্ট তোর জীবন। না 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 না। মিথি ভয়ে চমকে উঠল। জুতা নিক্ষেপের আগেই দ্রুত বই খুলে বসে পড়ল। মুখ তুলে বলল, আল্লাহ, তোমার দুনিয়ায় এই বাচ্চা মেয়ের উপর কত অত্যাচার করে তুমি সব দেখো। কয়েকদিন পর মিথির এসএসসি মডেল টেস্ট পরীক্ষা। তার আগে শুরু হয়েছে স্পেশাল কোচিং। পিছন থেকে কাঁধে চাপড় দিয়ে বলল, কিরে পেচি, মুখ এমন করে রাখছিস কেন? জোনাকি আর মিথি ছোটবেলার বান্ধবী। জোনাকি মুখ কালো করে বলল, আমার আম্মা কইছে এবার এসএসসিতে ফেল করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিব। তাই ভয়ে ভয়ে পড়াশোনা শুরু করতেছি, কিন্তু ব্যাল কিছুই মাথায় ঢুকে না। মিথি হঠাৎ খুশিতে আত্মহারা হয়ে দুই গালে চুমু খেল জোনাকিকে। আহা বান্ধবী, কি প্ল্যান দিলি? এবার আমি ফেল করমু, আর আম্মা আমার বিয়ে দিবে। জোনাকি হতবাক, তুই মানুষ না কেস স্টাডি। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন কাব্য শেখ, কলেজের কেমিস্ট্রি টিচার। আজ একজন স্যার না থাকায় স্কুলে ক্লাস নিতে এসেছেন। শ্যামবর্ণ মুখ, চোখে চশমা, চাপ দাড়ি, হাতে কেমিস্ট্রি বই, একদম সিরিয়াস লুক। জোনাকি দাঁড়িয়ে গেল, কিন্তু মিথি তখনও বকবক করছে। জোনাকি ইশারায় বলছে চুপ, কিন্তু মিথির মুখ থামার নাম নেই। হঠাৎ পেছন থেকে ডাস্টার ঠাস করে একটা বাড়ি পড়ল। আহ, কোনো যাওডারে। কথা শেষ করার আগেই সামনে তাকিয়ে জমে গেল মিথি। কাব্য শেখ দাঁড়িয়ে। মিথি জিভে কামড় দিল। আস্তাগফিরুল্লাহ। মনে মনে, আল্লাহ, এই যাত্রায় বাঁচাও।
জীবনে আর বকবক করমু না, অন্তত আজকে না। কাব্য ঠান্ডা গলায় বললেন। ক্লাসে এত এনার্জি যদি পড়ায় দিতেন তাহলে হয়তো বোর্ডে নাম উঠত। মিথি মনে মনে বলল, নাম তো উঠবেই স্যার, তবে কনের তালিকায়। মিথিকে বিড়বিড়িয়ে হাসতে দেখে কাব্য চোয়াল শক্ত করে বললেন, এই মেয়ে বলো তো 30টা মৌলের নাম। মিথি ভদ্র মেয়ে সাজার চেষ্টা করে মুখে হাত দিয়ে বলল, স্যার আমি মিথি রহমান। কাব্যের ভ্রু কুঁচকে গেল। তুমি কি পর্যায় সারণীর মৌল? তোমার পরিচয় চেয়েছে কে? ক্লাসের ভেতর চাপা হাসি। মিথি মুখ বেঁকিয়ে শুরু করল, হাই, হিমা, লিথি, বেরি, বোকা, কেউ নাই, শিরাপ। কাব্যের বজ্রকণ্ঠে পুরো ক্লাস চমকে উঠল। 1 সেকেন্ড নীরবতা, তারপর পুরো ক্লাস হো হো করে হেসে উঠল। মিথি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। কাব্য ঠান্ডা গলায় বললেন, যেহেতু তুমি মৌলের নতুন সংস্করণ আবিষ্কার করছো, তাই আজ পুরো ক্লাসটা দাঁড়িয়ে থেকেই করবে। মিথি মনে মনে, আল্লাহ, আমি তো শুধু একটু শর্টকাট মারতে চেয়েছিলাম। জোনাকি ফিসফিস করে বলল, তোর বিয়ের প্ল্যান এখনো আছে? মিথি আবার মনে মনে, ইয়া আল্লাহ, এই স্যার তো পুরো সালফিউরিক অ্যাসিড। কাব্য বোর্ডে লিখতে লাগলো, আর মিথি দাঁড়িয়ে বলতে লাগলো, জোনাকি কে? তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে গিয়ে। এবার কাব্য হাতের কলম ছুঁড়ে মেরে, ক্লাস থেকে বের হও। বাবা, আমার কি বিয়ে হবে না? বাবা, আমার কি বিয়ে হবে না? দাঁড়িয়ে থেকেও বিয়ের স্বপ্ন দেখা, এটা শুধু মিথি রহমানের পক্ষেই সম্ভব। এমন নয় যে মিথি পড়াশোনায় খারাপ, সমস্যা শুধু একটাই, আলসেমি। আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করতে করতে পড়াগুলো সব ইগনোর লিস্টে চলে যায়। মা বাবার জোরাজুরিতে সায়েন্স নিয়েছে ঠিকই, তবে সায়েন্স বানানটা ঠিকমতো জানে কি না সেটা নিয়ে মিথির সাথে সাথে আমারও সন্দেহ আছে। প্রায় 30 মিনিট ক্লাসে দাঁড়িয়ে থাকার পর টিফিন টাইম হলো। টিফিন টাইম মানেই জাতির নারীদের প্রিয় খাবার ফুচকা আর বেলপুরি। ফুচকা শেষ করে হাতে বেলপুরি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল মিথি। হঠাৎ করেই ধাক্কা খেল। ধাক্কায় মিথির সাধের বেলপুরি মাটিতে পড়ে শহীদ হয়ে গেল, আর মিথিও ধপাস করে মাটিতে বসে পড়ল। রাগে গজগজ করতে করতে বলল, কোনো বলদের ছাওয়াল রে? চোখের মাথা খাইলে ভিটামিন এ ক্যাপসুল খা, বাচ্চা খাইলে না খাইলে যা হ, আর কি? এমনিতেই রেগেছিল কাব্য স্যার, তার উপর মিথির অদ্ভুত কথা। কাব্য ধমকে উঠল, বেয়াদব মেয়ে, ম্যানার্স নেই? মিথি সামনে তাকিয়ে দেখে, স্যার। মুখ শুকিয়ে গেল। স্যার, সরি। কাব্য রেগে গিয়ে বলল, কানে ধরে 20 বার উঠবোস করো। মিথি করুণ চোখে তাকিয়ে বলল, স্যার, এই যাত্রায় মাফ করলে হয় না? সবাই তাকিয়ে আছে, আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে ভালোবাসেন গি। কাব্য আরও রেগে গেল, আমাকে যখন উল্টাপাল্টা কথা বলেছ তখনও তো সবাই তাকিয়েছিল, নাটক কম করে কানে ধরে উঠবোস করো। মিথি আবার বলল, স্যার প্লিজ, প্লিজ। কাব্য বলল, ঠিক আছে তাহলে 25 বার। মিথি আবার করুণ চোখে, স্যার প্লিজ। কাব্য এবার শক্ত গলায় বলল, 30 বার। মিথি বুঝে গেল আর লাভ নেই। কানে ধরে উঠবোস করতে করতে এমন হাঁপাচ্ছে যেন হাঁপানি রোগী, আর মনে মনে গালি দিচ্ছে, বজ্জাত এনাকোন্ডার ছাওয়াল, তোর জীবনে কোনোদিন ভালো হবে না। তোর বউ দেখিস উঠতে বসতে তোকে কেলাবে, শয়তান। স্যার। সেদিনের পর থেকে মিথি আর স্কুলের মুখই দেখেনি। কেউ ভাবতে পারে লজ্জায় যায়নি, কিন্তু না, মিথির লজ্জা বলে কিছু নেই। সে যায়নি রাগে, কাব্যের উপর প্রতিশোধ নিতে না পারার ক্ষোভে, আর স্কুলে যায়নি, এমনকি অ্যাডমিট কার্ড নিতেও আসেনি। হাসিনা বেগমের মারধরও এই যাত্রায় কোনো কাজে আসেনি। মিথি এক কথায় ঘোষণা দিয়েছে, ওই এনাকোন্ডা স্যারের স্কুলে আমি আর পা রাখব না। কয়েকদিন পর এসএসসি রেজাল্ট বের হতে আর কয়েক ঘন্টা বাকি। দুপুর 2টায় শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী লাইভে এসে ফলাফল প্রকাশ করবেন। টেনশনে গোল্ডেন 4 গ্রুপের অবস্থা খারাপ। কিন্তু মিথি, সে একেবারে চিল। সকাল 10টায় দেখা গেল মিথি কিছু অসহায় মানুষকে খাবার দিচ্ছে আর বাচ্চাদের হাতে চকলেট তুলে দিচ্ছে। মূলত মিথি সবার থেকে দোয়া নিচ্ছে। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল ইব্রাহিম। মিথিকে দেখে অবাক হয়ে বলল, সারা বছর পড়াশোনা করলে আজকে এভাবে মানুষের কাছে দোয়া নিতে হতো না কি? মিথি মুখটা ছোট করে বলল, দোস্ত, একটু নিচু হয়ে আমার কাছে আয় তো। ইব্রাহিম কাছে যেতেই ছট করে চুল ধরে টান, জওরার নাতি, আমি পাশ করার জন্য দোয়া নিচ্ছি নাকি? ফেল করলে যেন আম্মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়া, তার জন্য দোয়া নিচ্ছি। ইব্রাহিম হতবাক, এমন ফাঁকিবাজ মানুষও হয় নাকি? মিথি আবার বোমা ফাটাল, দোস্ত জানিস আমি বাজলজি পরীক্ষার খাতায় কি লিখেছি? ইব্রাহিম বলল, আজব, প্রশ্নের উত্তরই তো লিখেছিস। মিথি হো হো করে হাসতে লাগল, না রে দোস্ত, আমি লিখেছি একটা দরখাস্ত। পরীক্ষার খাতায় মিথির লেখা, বরাবর খাতা দেখার স্যার ম্যাডাম, এসএসসি বোর্ড প্রকাশ করতে মন চায় না, বিষয় ফেল করানোর জন্য আবেদন। জনাব স্যার ম্যাডাম, বিনীত নিবেদন এই যে আমি আপনার বোর্ড কেন্দ্রের একজন দুঃখী শিক্ষার্থী। আমার আব্বাম্মা বিয়ের বয়সে আমাকে জোর করে পরীক্ষা দেওয়াচ্ছে, তাই তাদের মানসম্মান প্লাস্টিক কি করে। আমি ফেল করতে চাই, অতএব আমার এই দরখাস্তটি মঞ্জুর করলে চিরকৃতজ্ঞ থাকব। ইতি। পরিচয় দিতে আলসেমি করা ছাত্রী। দরখাস্ত লিখতে ভুল হলে মাফ কইরেন, আমি বাচ্চা মানুষ। এতক্ষণ মাথায় হাত দিয়ে বসে পড়েছে ইব্রাহিম। সে পাশ করার জন্য আল্লাহর দরবারে মাথা ঠুকে ঠুকে কপালে দাগ ফেলে ফেলেছে। আর এই মেয়েটা পরীক্ষার খাতায় ফেল করার দরখাস্ত লিখে এসেছে। ইব্রাহিম মনে মনে বলল, হে আল্লাহ, এমন ফাঁকিবাজ বানাইছ কেন? মিথি ইব্রাহিমের হতভম্ব মুখ দেখে খোঁচা দিয়ে বলল, কি রে ইবু দাদা, জান কোন দেশে মরলি? ইব্রাহিম 2 হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বলল, হে আল্লাহ, এমন কিছু করে দাও যেন ওর এই বিয়ে বিয়ে গানটাই সারা জীবনের বাস হয়ে দাঁড়ায়। একদিন যেন এই মুখ দিয়েই বলে, বালের বিয়ের চেয়ে পড়াশোনা ভালো ছিল। আমিন। ইব্রাহিমকে আমিনকে বলতেই মিথি আবার ঝট করে তার চুল টেনে ধরল। দুপুর 2টা। রেজাল্ট বের হওয়ার টেনশনে কিছুই খেতে পারছেন না হাসিনা বেগম। বিকাল 3:30 সুমি, ভূমি, ইব্রাহিম আর জোনাকি হাজির হলো মিথিদের বাড়িতে। সুমি ঠান্ডা গলায় বলল, আন্টি, মিথি কোথায়? হাসিনা বেগম রেগে বললেন, নবাব সিরাজউদ্দৌলার একমাত্র বংশধর এখনো ঘুমাচ্ছে, যাও গিয়ে দেখে আসো। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। তারপর মিথির রুমে গিয়ে তাকে টেনে তুলে ঘুম থেকে জাগাল। ঘুম জড়ানো কণ্ঠে মিথি বলল, আমাকে ঘুমাতে দে তো বেলু। মিথির কথা শুনে একসাথে চিৎকার করে উঠল 4 জন। মিথি, তুই ফেইল, তাও আবার বাজলজিতে। মুহূর্তের মধ্যে মিথির ঘুম উধাও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে হঠাৎ মোবাইলে গান চালাল, ডিজে ওয়ালে বাবু। তারপর শুরু করল নাচ। সবাই হতবাক হয়ে শুধু মিথির পাগলামি দেখছে। নাচতে নাচতে মিথি বলল, ইয়েস, এবার আমার বিয়ে কেউ ঠেকাতে পারবে না। আম্মা রেগে গিয়ে এবার আমার বিয়ে দিয়েই দেবে, আর পড়া নামের জালেমের হাত থেকে আমার মুক্তি। এই বলে আবার নাচতে লাগল মিথি। হাসিনা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হাসিনা বেগমের টেনশনে প্রেশার কমে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রেশার কমে গেছে। কারণ এ তো মিথি রহমানের বাড়ি। এখানে সব কিছুই উল্টো। মাঝে মাঝে আমারও আপনাদের মতো মনে হয় মিথি বোধহয় উল্টো লগ্নে জন্মেছে। যাই হোক, মিথি এখন মায়ের কেলানির ভয়ে ঘরছাড়া। তার সাথে আছে তার বিখ্যাত গ্যাং, ভূমি, সুমি, জোনাকি আর ইব্রাহিম। এরা এক একজন এক একটা নমুনা। চিড়িয়াখানায় নিয়ে গেলেও এরা আলাদা করে এন্টারটেইনমেন্ট দিতে পারবে। মিথি ফেল করার খুশিতে দিল বিরিয়ানির পার্টি। তবে পার্টিটা একটু আলাদা। 5 প্লেট বিরিয়ানি না, 1 প্লেট বিরিয়ানিতে 5 জন হামলে পড়েছে। পাশের টেবিলের লোকজন এদের দেখে বুঝে ফেল,
কিপটামি দেখে মনে হচ্ছে অভাবী, আর খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে না খেয়ে আছে। খাওয়া শেষ করে সবাই গল্পে ব্যস্ত। হঠাৎ মিথির চোখ পড়ল দরজার দিকে। দেখে কালো শার্ট পরে একটা মেয়ের সাথে হেসে হেসে ঢুকছে কাব্য। মিথির সাথে সবার সামনে কানে ধরে উঠবোস করানোর সেই দিনের কথা মনে পড়তেই তার মাথায় কুবুদ্ধি খেলে গেল। সে ভূমিকে সাথে নিয়ে একটা গরম স্যুপ অর্ডার দিল। কাব্য তখনও খেয়াল করেনি মিথিকে। সে উল্টো দিকে বসে দিব্যি গল্পে ব্যস্ত। ঠিক তখনই ওয়েটার স্যুপ নিয়ে আসছে। মিথি এমন ভাব করল যেন সে ওয়েটারকে সাহায্য করতে যাচ্ছে। তারপর ইচ্ছে করে স্যুপটা কাব্যের দিকে ফেলে দিল। কিন্তু কষ্টের ব্যাপার হলো, স্যুপটা গিয়ে পড়ল কাব্যের সেন্সিটিভ জায়গায়। ভাগ্য ভালো, প্যান্টের চেইন লাগানো ছিল আর প্যান্ট একটু মোটা ছিল, তাই এ যাত্রায় বড় বিপদ থেকে বেঁচে গেল। কাব্য দ্বিগুণ জোরে চিৎকার করে উঠল, আরে পাগল মেয়ে, একে এখানে আসতে কে দিয়েছে? একে তো সরাসরি পাবনার হেমায়েতপুরে শিফট করা উচিত। অসভ্য, আর যদি তোমাকে আমার চোখের সামনে দেখি, থাপ্পড় মেরে সব বাদরামি বের করে দেব। এই বলে রেগে ফুঁসতে ফুঁসতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল কাব্য। এতক্ষণ কাব্যের ভয়ে কেউ কাছে আসেনি। এবার সবাই এগিয়ে এলো। মিথি হেসে টেবিলে বসে বলল, শালার এনাকোন্ডার ছাওয়াল, আমাকে সবার সামনে অপমান করেছিল। দেখ আজ কেমন লাগল। ইব্রাহিম কপালে টোকা দিয়ে বলল, আর বলদা মহিলা, তুই প্রতিশোধ নিতে গিয়ে একটুর জন্য স্যারের ভবিষ্যৎটাই জ্বালিয়ে দিতে যাচ্ছিলি। ভূমি হেসে বলল, বেড়া মামা ঠিকই কইছে। শুধু কি তাই, বেচারা ভবিষ্যৎ বউয়ের সম্পত্তির দিকেও হাত দিতে যাচ্ছিলি। ওদের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। আর মিথি গর্ব করে বলল, এইটা ছিল মিথি রহমানের প্রতিশোধ। রাতের ডিনার করছে ইলিয়াস শেখ আর তার সহধর্মিনী। হঠাৎ ইলিয়াস শেখের মনে পড়ল, আজ তো এসএসসি রেজাল্ট। তিনি দ্রুত বোনকে ফোন দিলেন। প্রথমবার কল রিসিভ হলো না, দ্বিতীয়বার আবার কল করলেন। এবার ফোন ধরলেন আমজাদ রহমান। তখনই ইলিয়াস শেখ জানতে পারলেন তার একমাত্র বোন হাসিনা বেগম অসুস্থ। আমজাদ রহমানের কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে ছোটবেলার মতো কাঁদতে শুরু করলেন হাসিনা বেগম। ২০ বছর পর বোনের সেই আকুল কান্না শুনে ইলিয়াস শেখের বুকটা যেন মোচ দিয়ে উঠল। নরম গলায় তিনি জিজ্ঞেস করলেন, মিথির রেজাল্ট কি হয়েছে? এই প্রশ্ন শুনতেই আবার হাউমাউ করে কেঁদে উঠলেন হাসিনা বেগম। বোনকে নিয়ে বিপাকে পড়ে গেলেন ইলিয়াস শেখ। কিছুক্ষণ পরে হাসিনা বেগম চোখের পানি মুছে বললেন, ভাইজান, মা বাবা মৃত্যুর আগে আমাকে ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমি এমন এক ব্যর্থ মেয়ে, দ্বিতীয় বর্ষের পর আর পড়াশোনা করিনি। সবাইকে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছিলাম। আল্লাহর কাছে নিয়ত করেছিলাম। বিয়ের ৪ বছর পর যখন মিথি আমার গর্ভে এলো, তখন ভাবলাম মিথি আমার মেয়ে না, আমার মা। ভাবলাম ওকে দিয়ে আমার আর আমার মায়ের স্বপ্ন পূরণ করব। কিন্তু কি হলো, আমার ব্যর্থতার তালিকায় এবার আমার মেয়েও যোগ হলো। মিথি এসএসসিতে ফেল করেছে। কথাটা বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়লেন হাসিনা বেগম। তিনি আবার বললেন, এমন নয় যে ও খারাপ স্টুডেন্ট, সব সাবজেক্টে ৮ পেয়েছে, কিন্তু বায়োলজিতে ফেল করেছে। ভাইজান, আমি কি করব এখন? ইলিয়াস শেখ চুপচাপ শুনছিলেন। হাসিনা বেগম আবার বললেন, মিথি শুধু বিয়ে করতে চায়। পড়াশোনার হাত থেকে বাঁচার জন্যই ও ইচ্ছে করে ফেল করেছে, আমি জানি কি। বোনের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে ইলিয়াস শেখ বললেন, তাহলে আমার কাছে একটা ভালো পাত্র আছে, যদি সত্যিই মেয়ের বিয়ে দিতে চাও। হাসিনা বেগম অবাক হয়ে বললেন, হ্যাঁ ভাইজান, এবার আমি মিথির মনের আশা পূরণ করব। বলুন, কে সে পাত্র? ইলিয়াস শেখ শান্ত গলায় বললেন, আমার বড় ছেলে। কি বরিয়াগু? কথাটা শুনে হতভম্ব হয়ে গেলেন হাসিনা বেগম আর তার ভাবি খালেদা বেগম। দুজনেই যেন কিছুক্ষণ কথাই বলতে পারলেন না। বোনকে চুপ থাকতে দেখে ইলিয়াস শেখ আবার বললেন, আমাদের মা চেয়েছিলেন তুমি ডাক্তার হও। আমি সেই আশা পূরণ করতে পারিনি, ফুল। কিন্তু আমার ফুলের আশা আমি অবশ্যই পূরণ করব।
আর মিথির জন্য কিবরিয়ার থেকে ভালো ছেলে তুমি পাবে না। এতে আমাদের সম্পর্ক আরও মজবুত থাকবে। কি বলো ফুল? ফোনের ওপাশে তখনও নীরব হয়ে বসে আছেন হাসিনা বেগম। ইলিয়াস শেখ আবার বললেন, কবে আসব তোমাদের বাড়ি, আমার ফুলের বাড়ি? আমি আমার মিথি মাকে দেখতে চাই। হাসিনা বেগম কাঁদতে কাঁদতে বললেন, ভাইজান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিবরিয়া কি মানবে একটা এসএসসি ফেল মেয়েকে বিয়ে করতে? আর ভাবিরও তো মতামত আছে কি? ইলিয়াস শেখ শান্ত গলায় বললেন, তা নিয়ে তুমি একদম ভাবো না, সব দায়িত্ব আমার। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আমি কালই তোমাদের বাড়ি আসছি। ফোনটা কেটে দিলেন তিনি। পাশেই বসেছিলেন খালেদা বেগম। তিনি যেন হতভম্ব হয়ে গেলেন। এত দ্রুত সব কিছু, সব যেন তার মাথার উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। ফোন রাখা মাত্রই খালেদা বেগম স্বামীর কাছে গিয়ে বললেন, আপনি কি পাগল হয়ে গেলেন? আমার এমন সোনার টুকরা ছেলের সাথে শেষে কিনা একটা এসএসসি ফেল মেয়ের বিয়ে দেবেন? লোকজন কি বলবে? মেয়রের ছেলে আর তার বউ এসএসসি ফেল, আর আপনি একবারও কিবরিয়ার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলেন না? স্ত্রীর কথা শুনে ইলিয়াস শেখের মুখটা গম্ভীর হয়ে গেল। ধীর কিন্তু কঠিন গলায় তিনি বললেন, আমার বোনের চোখের পানির কাছে তোমাদের কারোর মতামত আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি কি? এই কথা শুনে খালেদা বেগম রেগে গিয়ে হনহনিয়ে ছেলের ঘরের দিকে চলে গেলেন। তার মনে এখন একটাই প্রশ্ন, কিবরিয়া কি এই বিয়ে মেনে নেবে? আর ঘরের ভেতর বসে থাকা ইলিয়াস শেখ জানেন, এই সিদ্ধান্ত হয়তো তাদের পরিবারের জীবনটাই বদলে দিতে চলেছে। কিবরিয়া তখন টাওয়ার আর টি শার্ট পরে হাতে একটি বই নিয়ে পড়ছিল। চোখে কালো ফ্রেমের চশমা, এতেই যেন তার ব্যক্তিত্ব আর সৌন্দর্য আরও ফুটে উঠেছে। ঠিক তখনই খালেদা বেগম ছেলের ঘরে ঢুকলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে একটা এসএসসি ফেল মেয়ের সাথে। তুমি কি রাজি আব্বা? কিবরিয়া বই থেকে চোখ না তুলে শান্ত গলায় বলল, আম্মু, এখন অনেক রাত হয়েছে, ঘুমানোর সময়, মজা করার সময় না। মজা করতে হলে সকালে করো, আমি এখন নভেল পড়ছি। খালেদা বেগম আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন ইলিয়াস শেখ। গম্ভীর গলায় তিনি বললেন, এটা কোনো মজা না কিবরিয়া, আমি তোমার ফুফাতো বোনের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। সব কিছু এখন শুধু সময়ের অপেক্ষা। কিবরিয়া এবার বইটা বন্ধ করে বাবার দিকে তাকাল। শান্ত কিন্তু বিরক্ত গলায় বলল, বাবা, আমি মজা করার মুডে নেই, তোমরা এখন যাও। ইলিয়াস শেখ এবার একটু জোর গলায় বললেন, কাল আমি মেয়ে দেখতে যাব, তুমিও যাবে? এবার সত্যিই অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল কিবরিয়া। সে বলল, আর ইউ কিডিং মি? একটা এসএসসি ফেল মেয়েকে আমাকে বিয়ে করতে বলছেন? তাহলে আমি এতদিন বাইরে থেকে এত পড়াশোনা করে কি লাভ হলো? আর এসএসসিতে পড়া মেয়ের বয়সই বা কত? একটা বাচ্চাকে বিয়ে করে আমাকে জেলে ঢোকানোর থেকে আমাকে গাঁজা দিয়ে জেলে ঢুকিয়ে দিন, তাও বেশি সম্মানের হবে। ছেলের কথা শুনেও ইলিয়াস শেখ শান্ত থাকলেন। ধীরে কিন্তু শক্ত গলায় বললেন, যদি আমাকে সামান্যও ভালোবাসো, তুমি আর তোমার মা, তাহলে আমার বোনের সামনে আমার কথার মান রাখবে। আর যদি না পারো, তাহলে এই বয়সে আমাকে গৃহত্যাগী হতে হবে। তারপর তিনি তাকিয়ে বললেন, এবার সিদ্ধান্ত তোমাদের। ঘরটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। কিবরিয়া আর খালেদা বেগম দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ তারা বুঝতে পারছে ইলিয়াস শেখ এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন না। জুতার বরণ, ঝাঁটার বাড়ি সব একত্রে সাজিয়ে রেখেছে ভেবে মিথি আর বাড়ি ফেরেনি। রাতে সে ভূমির বাসায় থেকে গেছে। গোল্ডেন 5-এর সবাই পাশ করেছে, ব্যতিক্রম শুধু মিথি রহমান। সকালে নাস্তা করে মিথি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির গেটের সামনে এসে বুকে থুতু দিয়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিল। তারপর পা টিপে টিপে বাড়িতে ঢুকতেই সামনেই মা। মিথি ঢোক গিল। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই হাসিনা বেগম বললেন, আম্মা, সারারাত কোথায় ছিলেন? আপনার চিন্তায় আমি একটুও খেতে পারিনি। মায়ের কথা শুনে মিথির মাথা ঘুরে গেল। সে ভেবেছিল জুতার বর্ষণ হবে,
কিন্তু এখানে তো উল্টো গুড়ের ভাণ্ডার। মিথি মায়ের কপালে হাত দিয়ে বলল, না, জ্বর তো আসে নাই। তাহলে এত উল্টাপাল্টা কথা বলছো কেন আম্মা? মিথির কথায় রাগটা আড়াল করে হাসিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মা, আজ খুব সুন্দর করে তৈরি হয়ে নিন। আজ আপনাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্র হলো আপনার মামাতো ভাই কিবরিয়াগ। মিথি যেন পাথরের মূর্তি হয়ে গেল। হাসিনা বেগম তাকে রুমে যেতে বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। মিথি মূর্তির মতো নিজের রুমে ঢুকল। তারপর বুকের ওড়না মাথায় পেঁচিয়ে সাউন্ড বক্স চালাল গান, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। মিথি উড়াধুরা নাচতে লাগল। নাচতে নাচতে হাঁপিয়ে গিয়ে হঠাৎ খুশির চোটে একটা শোপিস ভেঙে ফেল। জিভ কামড় দিয়ে দ্রুত সেটা লুকিয়ে ফেল। তারপর নিজেই বলল, আল্লাহ, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি বউ সাজব, সংসার করব, পড়াশোনা থেকে মুক্তি। উফ, কি সুখ! আল্লাহ, আমি তো সুখের সাগরে ভেসে যাচ্ছি। হঠাৎ মনে পড়ল, না, এখনই আমার এই সুখের খবর গোল্ডেন ফোরকে দিতে হবে। ফোন হাতে নিয়ে আবার থেমে গেল। না না, এত খুশির খবর ফোনে দিলে শান্তি পাব না। মিথি দরজা খুলে বের হতে যাবে, ঠিক তখনই মা চিৎকার করে বললেন, রুম থেকে এক পা যদি বাইরে পড়ে, আজ তোমার পায়ের নেহারি মেহমানদের খাওয়াব। ভয়ে মিথি আবার রুমে ঢুকে বলল, না, আমি যদি এই খবর কাউকে না বলতে পারি, তাহলে পেট ব্লাস্ট হয়ে মরব। অবশেষে বাধ্য হয়ে জানালার পাইপ বেয়ে নিচে নেমে পড়ল। কেরানীগঞ্জে বট বাড়িতে থাকে ভূমি। সুমি ও ভূমির কাছাকাছি থাকে। দূরে শুধু ইব্রাহিম, বাকিরা কাছেই। মিথি মুখে হাসি ঝুলিয়ে গুনগুন করতে করতে যাচ্ছিল ভূমির বাসার দিকে। হঠাৎ একটা বড় গাড়ি সামনে এসে দাঁড়াল। ড্রাইভার সিটে বসে আছে কাব্য। মিথিকে দেখে কাব্য একটু বিরক্ত হল, তবুও বলল, এই অ্যাড্রেসটা চেনো? ব্লক বি, রোড 10, আমজাদ রহমানের বাড়ি। মিথির বুক ধক করে উঠল। মনে মনে ভাবল, ইস, সেদিনের সুপ কাণ্ডটা কি আবার বলতে যাচ্ছে নাকি? মিথি মনে মনে কুবুদ্ধির বিকাশ ঘটিয়ে বলল, স্যার, সোজা গিয়ে ডানের গলি, তারপর বামের মোড়, তারপর আবার দুটো রাস্তা পার হয়ে পাশের ফুলের দোকানের দিকে যাবেন। সেখান থেকে আবার ডানে মোড় নিয়ে বাম দিকে গু। কাব্য মিথির কথার আগাগোড়া কিছুই বুঝল না। মিথি তখন হেসে বলল, স্যার, আমি গাড়িতে উঠে পড়ি, আমি আপনাকে লোকেশন দেখিয়ে দিচ্ছি গু। ধুম করে কাব্যের কথা না শুনেই গাড়িতে উঠে সিটবেল্ট লাগিয়ে বলল, চলুন স্যার। কাব্য কিছু না বলে শুধু মিথির ইনস্ট্রাকশন ফলো করতে লাগল। মিথি মনে মনে হাসতে হাসতে বলল, যাক, 10 টাকার স্টুডেন্ট ভাড়া বেঁচে গেল। আর এই রোদে বাসের জন্য দাঁড়িয়ে থাকলে যদি আমি কালো হয়ে যাই, তখন যদি আমার মামাতো ভাই আমাকে রিজেক্ট করে। কিছুক্ষণ পরে কাব্য বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ লাগবে? মিথি তাড়াহুড়ো করে বলল, থামান থামান, চলে এসেছি। গাড়ি থামতেই কাব্যকে কিছু বলতে না দিয়ে মিথি হেসে বলল, সরি স্যার, সেদিন রেস্টুরেন্টে আপনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন, তাই ছোট্ট একটা প্রতিশোধ নিলাম। কাব্য রেগে গিয়ে বলল, তোমার ফোনটা নিয়ে যাও। অথচ বোকা মিথি খেয়াল এলো না, তার ফোনটা তার হাতেই। মিথি কাছে আসতেই ঠাস, কাব্যের এক দাবাং মার্কা থাপ্পড় গিয়ে পড়ল মিথির গালে। রাগে কাব্য বলল, বেয়াদব মেয়ে, আর যদি তোমাকে দেখি, থাপ্পড় মেরে সব বাদরামি বের করে দেব। কিন্তু কাব্য তখনও বুঝতে পারেনি সে আসলে কাকে যে কি বলছে। আর এদিকে কাব্যের থাপ্পড় খেয়ে মিথির কান সু সু করে বাজছে। মিথি মনে মনে বলল, আল্লাহ, আমি কি বড়া হয়ে গেলাম নাকি? আল্লাহ মাফ করো, আমি আর জীবনে মিথ্যা বলবো না। আমি যদি বড়া হয়ে যাই, তাহলে যদি আমার বিয়েই না হয়। এই ভাবতেই মিথি ভে ভে করে কাইতে শুরু করল। কাব্য আবার আরেক গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, আর একবার যদি ভে ভে করে কাঁদো, তাহলে কিন্তু ভালো হবে না। মিথি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল।
মনে মনে বলল, আল্লাহ মাবুদ, এটা হাত নাকি পাথর? কাব্য হনহনিয়ে গাড়ি নিয়ে চলে গেল। কাব্য চলে যেতেই মিথি নিজের হাতে ফোনটা দেখে আবার কাঁদতে কাঁদতে ভূমির বাসায় গিয়ে বসে পড়ল। ততক্ষণে সুমি আর জোনাকিও চলে এসেছে। মিথি এখনো কেঁদেই যাচ্ছে। মিথিকে কাঁদতে দেখে সবাই জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছিস কেন? মিথি কাঁদতে কাঁদতে কাব্যের ব্যাপারে সব বলতেই সবাই হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগল। মিথি রেগে বলল, যা বালের বেডিরা, ভাবছিলাম তোমাদের একটা সুখবর দিব, এখন আর দিমু না। সবাই একসাথে চেপে ধরল। কি খবর, বল বল। মিথি লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, আজকে আমার মামাতো ভাই কিবরিয়া আমাকে দেখতে আসবে। বলেই লজ্জায় লাল নীল হয়ে গেল। মিথির কথা শুনে গোল্ডেন থ্রি একদম তাজ্জব বনে গেল। ওরা তো ভেবেছিল আজকে আন্টি মিথিকে জুতা পেটা করে শহীদ বানাবে, তারপর তারা সবাই শহীদ মিনারে ফুল দেবে। কিন্তু এখানে তো সব উল্টাপাল্টা হয়ে গেছে। মিথি জোনাকিকে ধাক্কা দিয়ে বলল, এই কল দে তো বেড়া মামারে গু। ইব্রাহিম কল ধরতেই মিথি চিৎকার করে বলল, দোস্ত, আজকে আমার মামাতো ভাই কিবরিয়া শেখ আমাকে দেখতে আসবে। উফ, ভাবতেই আমার উলালা উলালা গান গাইতে মন চাচ্ছে। এতক্ষণ বিছানার উপর শুয়ে কথা বলছিল ইব্রাহিম, কিন্তু কিবরিয়া শেখ নামটা শুনেই সে ধপ করে বিছানা থেকে পড়ে গেল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, কোনো কিবরিয়া? বাপের নাম কি, মায়ের নাম কি, বল। মিথি একটু ভেবে বলল, বাবা ইলিয়াস শেখ, মা খালেদা শেখু। ইব্রাহিমের মাথা যেন ঘুরে গেল। মিথি তাড়াহুড়ো করে বলল, আচ্ছা রাখ, পরে কথা বলবো। এই বলে ফোন কেটে দিল। ফোন কেটে যাওয়ার পরও ইব্রাহিম প্রায় 5 মিনিট ফোন হাতে ধরে বলতেই থাকল, মিথি রে, তুই শেষ। যে লোকের পাল্লায় পড়ছিস, আল্লাহ তোকে বেঁচে থাকার শক্তি দান করুক, আমিন। মিথি খুশিতে ফডিংয়ের মতো লাফাতে লাফাতে নিজের বাড়ির দিকে রওনা দিল। এদিকে বাড়িতে খালেদা বেগম রেগে বুম হয়ে বললেন, আমরা কয় ঘন্টা ধরে বসে আছি, এখনো তোমার সেই ফেলটু রানীর মুখ দেখতে পারলাম না। ইলিয়াস শেখ বিরক্ত হয়ে বললেন, তোমার বাদর পুত্রের মুখও তো এখনো নজরে আসল না। বেগম খালেদা জিয়ার বংশধর। খালেদা বেগম রেগে বললেন, আসলেই তুমি আমার বিরোধী পক্ষ। ইলিয়াস শেখ মুচকি হেসে বললেন, তা ঠিক, কিন্তু এই বিরোধী পক্ষের 3 জন বংশধরকে তো আপনি নিজের গর্ভে আশ্রয় দিয়েছেন। স্বামীর সঙ্গে তর্কে কখনোই জিততে পারেন না খালেদা বেগম। এদিকে হাসিনা বেগমের টেনশন, মেয়ে এখনো বাড়ি ফেরেনি। ঠিক তখনই মিহি জানালার পাশে কাউকে দেখে ভয়ে চিৎকার করে উঠল, চোর, চোর। মিথি তাড়াতাড়ি মুখ চেপে ধরে বলল, এই টিকটিকির বাচ্চা, আমি তোর আপাই। মিহি হাফ ছেড়ে বলল, তুমি কোথায় ছিলে? ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছে কিবরিয়া শেখ। মিথি বাড়িতে ফিরেছে এই খবর পেয়ে অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাসিনা বেগম। গোলাপি রঙের জামদানি শাড়ি জড়িয়ে হালকা কৃত্রিম সাজে মিথিকে নিয়ে এলেন হাসিনা বেগম। চুলগুলো সুন্দর করে খোপা করা, শ্যামলা শরীরে সেই সাজেই যেন আলাদা এক সৌন্দর্য ফুটে উঠেছে। বড় বড় টানা চোখ, জোড়া ভ্রু, দেখলে সত্যিই বলতে ইচ্ছে করে মাশাআল্লাহ। মাথায় বড় করে ঘোমটা টেনে এনে তাকে বসিয়ে দেওয়া হলো সবার সামনে। মাথা নিচু করে চুপচাপ বসে আছে মিথি। ইলিয়াস শেখ হাসিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, ফুল, আমার মাটার মুখটা দেখি, ঘোমটাটা তো লঘু। হাসিনা বেগম আস্তে করে ঘোমটা তুলে দিলেন। ঘোমটা উঠতেই কিবরিয়া একটু ঢোক গিল। আর কিবরিয়া বাদে ঘরে উপস্থিত সবাই একসাথে বলল, মাশাআল্লাহ। ইলিয়াস শেখ হাসতে হাসতে বললেন, কিরে কিবরিয়া, আমার মাটাকে ভালো লাগছে? কিবরিয়া কিছু না বলে চুপ করে বসে রইল। ইলিয়াস শেখ আবার বললেন, মাম্মি, আমার ছেলের দিকে একটু তাকাও তো গু। মিথি ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাল। তারপর চোখ কচলাতে কচলাতে আবার তাকাল। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল।
মনে মনে বলল, থাপ্পড়ের প্রভাবে কি আমার চোখ নষ্ট হয়ে গেছে নাকি? আমার মামাতো ভাইয়ের জায়গায় এই এনাকোন্ডার ছাওয়ালকে দেখতাছি কেন? মিথি এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে হাসিনা বেগম ধাক্কা দিয়ে বললেন, কি রে, এমন ভেবলার মতো তাকিয়ে আছিস কেন? মিথি তোতলাতে তোতলাতে বলল, আম্মু, আমার মামাতো পাত্র কই? এখানে তো কাব্য স্যার বসে আছে। হাসিনা বেগম হেসে বললেন, ওই তোর পাত্র উ। মুহূর্তের মধ্যে মিথির চোখ বড় হয়ে গেল। তারপর জোরে চিৎকার করে উঠল, কিক! চিৎকার শুনে ঘরে থাকা সবাই দাঁড়িয়ে গেল। মিথি মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলতে লাগল, আমার স্যার, না আমার পাত্র, না আমার মামাতো ভাই। মাথাটা ঘুরে উঠল তার। তারপর থপ, সোফার উপরেই অজ্ঞান হয়ে পড়ে গেল মিথি। ঘরের সবাই অবাক হয়ে গোল হয়ে দাঁড়িয়ে রইল মিথির চারপাশে। আর কাব্য দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, কারণ সে জানে এখন শুরু হবে আসল ঝামেলা। গল্পের নাম মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী, পার্ট 1।